নিশুতি রাত, হাড় হিম করা ঠান্ডা। গোয়েন্দা বিভাগের পাহারায় থাকা দলটা লুকিয়ে আছে ঝোপের আড়ালে। আজ তারা দুজন রয়েছে, গতদিন পাহারায় ছিল অন্য সদস্যরা। অনেকক্ষণ অপেক্ষা করার পর মানুষ তো দূর, কোনো প্রাণীরও দেখা মিলল না। কাজে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল তারা। হয়তো লাশ ফেলতে আজ আর কেউ আসবে না, এভাবে তারা বাড়ি ফিরে গেল। কিন্তু তারা চলে যাওয়ার পরই 5জন লোক এসে থামলো পদ্ম সরোবরের কাছে। পালকি থেকে বের করা হলো একজন মেয়ের লাশ, ফেলা হলো সরোবরে। পানিতে শব্দ হলো, কিন্তু সেই শব্দ পৌঁছালো না কারোর কান অবধি। পালকি বাহক ব্যতীত যে ব্যক্তি ছিল সে সিঁড়ি ভেঙে নামলো, হাত দিয়ে নেড়ে দিল সরোবরের পানি। তার মনে বিপুল শান্তি। আর বেশি সময় বাকি নেই, খুব শীঘ্রই সে বহুদিনের কাঙ্ক্ষিত জিনিসটা পেতে চলেছে। একবার সেটা পেয়ে গেলেই সে হয়ে উঠবে সবার কর্তা। গর্বে এখনই তার বক্ষস্থল প্রশস্ত হয়ে উঠছে। হৃদয় তৃপ্তিতে সে হঠাৎ বলল, আর মাত্র 10টা প্রাণ বাকি। তুষারপাত হচ্ছে, সাদা রঙে ঢেকে যাচ্ছে প্রকৃতির সবুজ, ঢেকে যাচ্ছে সব রং। কেবল সাদার সাদাই যতদূর চোখ যায়। বাতায়ন দিয়ে সাদা রঙের সৌন্দর্য অবলোকন করছে নামিরা। তুষারপাত তার খুব পছন্দের। ইচ্ছে হচ্ছে দৌড়ে নামে বাইরে, খেলা করে কুচি কুচি বরফ নিয়ে। কিন্তু সে যে পরিচারিকা, অমন করার দুঃসাহস নেই তার। সে বাতায়ন দিয়ে হাত বাড়ালো বাইরে। তুষারপাতে ঠান্ডা পয়সে কেঁপে উঠল শরীর। হাতের তালুতে জমা তুষারগুলো সে ছুঁড়ে মারল দূরে। হঠাৎ চোখ পড়ল নিচে, জমিনের উপর জমা তুষার মারিয়ে প্রবেশদ্বারের দিকে এগুচ্ছে একজন পুরুষ। খুব একটা ভুল ধারণা না করলে ওটা প্রথম রাজকুমার। কিভাবে যেন চেহারা না দেখেই ধারণাটা করে ফেলো খুব সহজে। মনে হচ্ছে ধারণা খুব বেশি ভুলও নয়। নামিরা ডাক পড়ল, কার যেন কক্ষ পরিষ্কার করতে যেতে হবে তাকে। বাগান পরিচারিকা হয়ে এসে এত কাজ করতে হবে সে ভাবেনি কখনো। প্রয়োজনীয় সামগ্রী সহমূল্য নিয়ে পরিচারিকাদের দলটা এসে থামলো একটা কক্ষের সামনে। প্রধান পরিচারিকা দরজা খুলেন, ভিতরে কেউ নেই। এটা কারো শয়ন কক্ষ, অনেক বড়। এখানকার সব কক্ষই কি এমন বিশাল ও সুন্দর? প্রধান পরিচারিকা জানালেন, এটা প্রাক্তন রাজা মুবতাসিমের কক্ষ। প্রাক্তন রাজাকে দেখার সৌভাগ্য এখনো হয়নি নামিরার, এমনকি রাজাকেও দেখেনি। রানীর সঙ্গে দেখা হয়েছিল, তাও চলার পথে। প্রধান পরিচারিকা নির্দেশনা প্রদান করে চলে গেলেন। তার নির্দেশনা মেনে কাজে লেগে পড়ল পরিচারিকা। টানা 1.5 ঘন্টা চলে গেল তাদের এই একটিমাত্র কক্ষের পিছনে। কক্ষ থেকে বের হয়ে জলধারা নিয়ে এগোচ্ছিল নিজেদের গন্তব্যের দিকে। নিচতলাতে এসে দ্বিতীয় রাজকুমারকে দেখা গেল। সে অস্ত্র বাছাই করছে, প্রস্তুতি দেখে মনে হচ্ছে কোথাও যাবে। শিকারে নাকি? আলীর কথা মনে পড়েছে নামিরার। আলী শিকার করতে ভালোবাসে, কিন্তু শিকার করতে গিয়ে উল্টো নিজেই শিকার হয়ে আসে। আলীর কথা ভেবে হাসলো নামিরা। এক পরিচারিকা তার হাসি প্রত্যক্ষ করে বলল, হাসছো কেন? একজনের কথা মনে করে। তোমার স্বামী? ভাই, আমি বিবাহিত নই। ও আচ্ছা, ভুল ধারণা করার জন্য দুঃখিত। ব্যাপার না। নামিরা মেয়েটির কথার সাথে বলতে বলতে এগিয়ে চলছিল। হঠাৎ একটা গুরু গম্ভীর কণ্ঠস্বর দাঁড় করিয়ে দিল তাকে। এই যে বাগান পরিচারিকা, ওখানেই থামো। থেমে গেল নামিরা, থামলো সাথে মেয়েগুলো। আরও একজন বাগান পরিচারিকা রয়েছে। মেয়েটি তাকে ডেকেছে ভেবে ভয় পেয়ে গেল, ভয় নিয়ে জানতে চাইল। আমি? নামিরা জানে তাকে সম্ভবত ডেকেছে। ওমর বলল, না, তুমি নও, ওই পরিচারিকাকে বলছি। ওমর আঙ্গুলের নির্দেশনা করলো নামিরার দিকে। এদিকে এসো। নামিরা এগিয়ে গেল, দাঁড়ালো দৃষ্টি নত করে। কিসের জন্য তাকে ডেকেছে বুঝতে পারছে না। নতুন কোনো ঝামেলা তো সে করেনি। ওমর নামিরার হাতের জলধারাটা খেয়াল করে পড়ল। পাত্রটা রাখো। নামিরা তাই করলো। জলধারাটা নামিয়ে রাখলো মেঝেতে। ওমর একটা ধনুক বাড়িয়ে দিল নামিরার দিকে। নামিরা চমকে উঠল। প্রশ্ন চাহনিতে তাকাতেই ওমর বলল, ভালো তীর ছুটতে পারো তুমি, তাই দিচ্ছি, ধরো। নামিরা ধরল না। এটা কি করছে রাজকুমার? সামনে একজন পরিচারিকাকে ধনুক দিচ্ছে। নামিরা আর চোখে একবার আশেপাশে থাকা পরিচারিকাদের দেখলো, যারা ব্যাপারটা লক্ষ্য করেছে। বিস্ময়ে তাদের চোখ স্ফীত হয়ে উঠেছে। নামিরা বলল, এটা কি করছেন রাজকুমার? আমি এটা নিতে পারি না, আমি এটা যোগ্য নই। তোমায় দিয়ে দিচ্ছি, কে বলল? কেবল একটা নির্দিষ্ট সময়ের জন্য এটা তোমার। আমি এটা নিয়ে কি করব? যা করা যায়। এখন যেমন ওই ধনুকটা তোমার, ঠিক তেমনি এই মুহূর্ত থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তুমিও কেবল আমার। ওমরের কথা শুনে চমকে তাকালো নামিরা। কথাটা কেমন অদ্ভুত ঠেকলো তার কাছে। বলে ফেলো, মানে? আমি যা বলবো তাই করতে হবে তোমার। হাসতে বললে হাসবে, কাঁদতে বললে কাঁদবে, যদি মরতে বলি তবে মরবেও। কথাটা শুনে
আটকে উঠল নামিরা। মৃত্যুর কথা কেন বলছে রাজকুমার? মারতে চায় নাকি তাকে? নামিরা কিছু বলল না। রাজকুমারের ব্যাপারটা বুঝতে পারছে না এখনো। ওমর বলল, চলো। কোথায়? রাজপ্রাসাদের বাইরে। চোখ বড় হয়ে উঠল নামিরার। রাজকুমার কি পাগল হয়ে গেছে? কি বলছে এটা? সে তো এখনো বাইরে বের হওয়ার অনুমতি পত্রই পায়নি। তাহলে কিভাবে? আপনি কি বলছেন ভেবে বলছেন? শিকারে যাবে তুমি আমার সঙ্গে। কিন্তু আমি তো অনুমতি পাইনি মহারাজের থেকে। আমি কোথাও যাব না। নামিরা সামনে টেবিলে ধনুকটা নামিয়ে রাখলো। রাজকুমার তো আসলেই তাকে মারার ফন্দি করছে। ওমর ধনুকটার দিকে তাকালো একবার, অতঃপর নামিরার দিকে তাকিয়ে বলল, এটাকে তোলো। আমার সাথে কেন এমন করছেন রাজকুমার? কিসের শত্রুতা আমার সঙ্গে? আমি একজন পরিচারিকা। আমি চাইলেই প্রাসাদের বাইরে যেতে পারি না। আমাকে শাস্তি পেতে হবে তাহলে। আমি থাকতে এমন কে রয়েছে যে তোমায় শাস্তি দেবে? দ্বিতীয় রাজকুমার ভালো করতে চাইছে নাকি খারাপ আসলেই বুঝতে পারছে না নামিরা। রাজকুমার কি তাকে শাস্তি থেকে রক্ষা করবে বলেছে? যে মানুষটা সবসময় মৃত্যুর হুমকি দিয়ে এসেছে সেই মানুষটা এই কথা বলছে। এটা স্বপ্ন নয় তো? ওমর নামিরাকে প্রাসাদের বাইরে নিয়ে যেতে চায়। এই খবরটা পরিচারিকাদের মাধ্যমে চলে গেল মহল পরিচালকের কাছে। তিনি শোনামাত্রই ছুটে এলেন ওমরের কাছে, কারণ এমনটা ঘটলে রাজার কাছে তাকে জবাবদিহি করতে হবে। মহল পরিচালক বলেন, শুনলাম রাজকুমার বাগান পরিচারিকাকে প্রাসাদের বাইরে নিয়ে যেতে চান। রাজকুমারের চাওয়ায় বাধা দেওয়ার দুঃসাহস নেই, কিন্তু তবুও বলতে হচ্ছে আপনার এমন ইচ্ছা গ্রহণযোগ্য নয়। দয়া করে এমন করবেন না। এটা জানতে পারলে মহারাজ অসন্তুষ্ট হবেন। আপনি রাজকুমার, আপনি সুরক্ষিত থাকবেন, কিন্তু বেচারা মেয়েটাকে শাস্তি পেতে হবে, আর সেই সঙ্গে আমাকেও, কারণ আমি সঠিক দেখভাল করতে পারিনি। এই অপবাদ উঠবে। দয়া করে এমন ক্ষতির মুখে ফেলবেন না আমাদের। ওমর চুপচাপ শুনল। মহল পরিচালকের মনে হলো ওমর তার কথা মানবে এবং নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবে, কিন্তু ওমর বলল, একবার যখন বলে ফেলেছি ওকে সঙ্গে নেব তখন নেবই, তবে সবাইকে সুরক্ষিত রাখবো আমি। এই কথা বলে প্রয়োজনীয় অস্ত্র সামগ্রী ও নামিরাকে নিয়ে বের হয়ে গেল ওমর। নামিরাও ওমরকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ওমর তা শুনছেই না, উল্টো শাসালো। আর একটা শব্দও যদি উচ্চারণ করো তবে জিহ্বা কেটে ফেলবো। নামিরা চুপ হয়ে গেল। ওমরের কর্মকাণ্ডকে কিছুতেই বিশ্বাস করতে পারছে না সে। জানে প্রাসাদের বাইরে বের হলে শাস্তি পেতে হবে, কিন্তু তার মন বলছে তাকে শাস্তি পেতে হবে না। এই মানুষটা তাকে রক্ষা করবে। কিন্তু কেন এমন করছেন উনি? না, লোকটা তার ভালো চাইছে, আর না খারাপ। ক্যারেজে করে বের হলো তারা। নামিরা সব দিন চুপটি করে বসে রইল ভীষণ জড়তা নিয়ে। ক্যারেজটা তুষার পথ মারিয়ে এগিয়ে যেতে লাগলো। নামিরা অনেকক্ষণ ভাবলো ব্যাপারটা নিয়ে, কিন্তু সুরাহা করতে পারলো না। একসময় হঠাৎ বলল, আপনার জন্য কি সত্যিই মরতে হবে আমাকে? তোমার কি মনে হচ্ছে? মরবো না। ওমর চোখ সরিয়ে নিল, বাইরে দৃষ্টি রেখে অস্পষ্ট স্বরে বলল, হ্যাঁ, মরবে না, মরতে দেব না। চিকিৎসালয়ের সামনে দাঁড়িয়ে আছে হামজালা। তার মাথার উপর ছাতা, সেই ছাতা যেটা চিকিৎসক ইনিভির দিয়েছিল বৃষ্টির দিনে। হামজালা দ্বিধাবোধ করছে চিকিৎসালয়ে প্রবেশ করবে কিনা সেই ব্যাপারে। এখানে আসার পূর্ব পরিকল্পনা ছিল না, কিন্তু বের হওয়ার পরপরই হঠাৎ মনে হলো একবার দেখা করে যায় ইনিভিরের সঙ্গে। জানালা দিয়ে হামজালাকে দেখতে পেল ইনিভির। নিজের প্রতি গর্ব হলো তার। হামজালাকে আসতে হলো তাহলে। হাসলো সে। ইনিভিরকে উপেক্ষা করা সহজ নয়। গায়ে আরও একটি অতিরিক্ত উষ্ণ কাপড় পরে বাইরে বের হলো সে। হামজালা আগের জায়গাতে দাঁড়িয়ে আছে। ইনিভির হামজালার সামনে এসে থামলো। অন্য কোনো কথা না বলে নির্দ্বিধায় জানতে চাইলো, আমার কাছে এসেছেন? ইনিভির ভেবেছিল হামজালা অস্বীকার করবে, কিন্তু হামজালা কোনো ভনিতা ছাড়াই বলল, হ্যাঁ। হামজালার অবলীলায় করা এই স্বীকারোক্তিতে অবাক হলো ইনিভির। সেই সাথে ভালো লাগলো। এটা তার জন্য আনন্দের। বলল, কেন এসেছেন? অসুস্থ নাকি? এমনি মনে হলো একবার দেখা করে যাই, তাই এসেছি। কারণহীন এমনি এমনি কারো সঙ্গে দেখা করা ভালো ব্যাপার নয়, জানেন তো? তাই নাকি? এটা খারাপ ব্যাপার? কেবল খারাপ নয়, অত্যন্ত খারাপ। আমার আশাটা বোধহয় উচিত হয়নি তাহলে। হয়েছে, কখনো কখনো অত্যন্ত খারাপ কাজগুলো করতে হয়। খারাপ হলেও এগুলো করা উচিত। তবে এই মুহূর্তে যেটা করেছেন সেটা অনুচিতই বই কি। কি করছি এই মুহূর্তে যেটা করা অনুচিত হচ্ছে? ছাতাটা কেবল নিজের মাথাতেই ধরে রেখেছে। আপনার কি মনে হয় না ছাতাটার কিছু ভাগ আমাকেও দেওয়া উচিত? রাজকুমার হিসেবে এতটুকু পরোপকার তো করতেই পারেন। হামজালা ছাতাটা নিজের মাথা থেকে সরিয়ে ইনিভিরের মাথায় ধরল। কিছু ভাগ নয়, পুরো ছাতাটাই আপনাকে দিলাম।
ইনভির হাসি মুখে ছাতা গ্রহণ করলো, বলল। রাজকুমারের উপকার মাথায় রাখবো সবসময়। হঠাৎ ইনভিরের চোখ রাস্তা দিয়ে চলমান গতির একটা ক্যারেজে গিয়ে পড়ল। সহসা মন্তব্য করে উঠল সে। ওটা তো দ্বিতীয় রাজকুমার। হামজালা ইনভিরের কথা শুনে পিছন ফিরে ক্যারেজটাকে দেখলো। ওমরকে দেখতে পেল সহজেই, কিন্তু নামিরাকে দেখতে কিছুটা বিলম্ব হলো। বিস্ময়ে আঁখি বড় করলো সে। ওমর একজন পরিচারিকার সঙ্গে একই ক্যারেজে। সে অস্পষ্ট গলায় বলল। কি হচ্ছে এসব? ক্যারেজটা কোন দিকে কোথায় এগিয়ে চলেছে কিছু জানা নেই নামিরার। এই পথ দিয়ে সে এর আগে কখনো যাত্রা করেনি। কেমন অন্ধকারাচ্ছন্ন জায়গা, সরু পথ, দুপাশের আধার ঘন জঙ্গলে যেন চেপে ধরেছে রাস্তাটাকে। একটু হলেই পুরো রাস্তাটাকে গ্রাস করে নেবে। ভয় ভয় করছে নামিরার, তবু সে সচেষ্ট থাকার চেষ্টা করছে। তুষারপাত থেমে গেছে, সাদা কালো দেখা যাচ্ছে সবকিছু। এখানে তুষারপাতের পরিমাণ কম দেখাচ্ছে, হয়তো হালকা তুষারপাত হয়েছে এদিকটায়। এটা কোন জায়গা জানে না, তবে এটুকু বুঝতে পারছে এটা রাজপ্রাসাদ থেকে অনেক দূরের কোনো স্থান, কারণ কম সময় হয়নি তারা রাজপ্রাসাদ ত্যাগ করেছে। নামিরা চুপচাপ ছিল। এই গম্ভীর রাজকুমারকে কিছু বলার প্রয়াস তার হয়নি, কিন্তু এখন একটা প্রশ্ন করার বড়ই প্রয়োজন অনুভব করছে। কোথায় যাচ্ছি আমরা? প্রশ্ন করলো নামিরা। ওমর উত্তর দিল না, অগ্রাহ্যের খাতায় ফেলে রাখলো নামিরার প্রশ্ন। নামিরাও উত্তর পাওয়ার আশা করেনি, কাজেই সে অবাক হলো না, রাগান্বিত হলো না, আবারও নিস্তব্ধ হয়ে গেল সে। হঠাৎ ক্যারেজটা থামলো। আশেপাশে চোখ বুলালো নামিরা। সেই অন্ধকারাচ্ছন্ন রাস্তাটাই তারা রয়েছে। ওমর নেমে গেল ক্যারেজ থেকে, কিন্তু নামিরা নামছে না। এখানে নামতে সায় দিচ্ছে না মন। সে রাজকুমার ও ক্যারেজ চালক ছাড়া এখানে আর কেউ আছে বলে মনে হচ্ছে না। শুধু তাই নয়, দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষের অস্তিত্ব নেই বলেই মনে হচ্ছে। ওমর ক্যারেজের ভিতর উকি দিয়ে বলল। নামছো না? পরিচারিকাকে কি এখন বিশেষ সম্মান প্রেরণ করে রাজকন্যার ন্যায় হাতে ধরে নামাতে হবে? এমন অপমানমূলক কথার পর নামিরা আর বসে থাকতে পারল না, নেমে গেল ক্যারেজ থেকে। এই তুষারপাতের ভিতর লোকালয় থেকে দূরবর্তী এই জঙ্গলে কেউ শিকার করতে আসতে পারে তার রাজকুমারকে না দেখলে জানতোই না। এ তো আলীর থেকে বেশি শিকার প্রিয়। এখানে পশু পাখি শিকারের পাশাপাশি রাজকুমার যদি তার বুকেও তীরবিদ্ধ করে, সেটা খুব বিস্ময়কর কিছু হবে না। এখানে মেরে ফেলে রেখে গেলে কেউ জানবেও না তার মৃত্যুর সম্পর্কে। নামিরাও বলল। আমাদের এই জঙ্গলের ভেতর প্রবেশ করা কি খুব জরুরি? জানি না, জরুরি না হলেও তোমাকে প্রবেশ করতে হবে। ওমর ক্যারেজ থেকে সব অস্ত্র সামগ্রী সাথে নিয়ে বলল। অনুসরণ করো আমাকে। মীরার প্রচণ্ড রাগ লাগছে। এই রাজকুমারের সাথে এখন থেকে পাগলের মতো ঘুরতে হবে জঙ্গলের ভিতর। এই ঠান্ডায় তো বরফ হয়ে জমে থাকবে না। তার ইচ্ছা করছে না এই ভয়ঙ্কর জঙ্গলের ভিতর ঢুকতে। নিশ্চয়ই অনেক ভয়ঙ্কর জীবজন্তু রয়েছে এখানে। ক্যারেজ চালকের সাথে এখানে থেকে যাওয়ার ইচ্ছে তার, কিন্তু রাজকুমার তো একটা নির্দিষ্ট সময়ের জন্য তাকে নিজের ব্যক্তিগত গোলাম বানিয়ে রাখার পণ করেছে। নামিরা তীব্র অনিচ্ছা নিয়ে ওমরকে অনুসরণ করতে লাগলো। ভিতরে অন্ধকার আরো কিছুটা গাঢ়, তুষারের মাঝে চলতে সমস্যা হচ্ছে। একবার নামিরার পা তুষারের মাঝে ঢুকে আটকে গেল। ওমর অবশ্য তা দেখেনি। অনেক টানাটানি করে নামিরা পা উঠিয়ে ওমরকে অনুসরণ করতে শুরু করলো। ওমরের পিছন পিছন হাঁটছে নামিরা। ওমর হঠাৎ হঠাৎ দাঁড়িয়ে গেলে সেও দাঁড়িয়ে যাচ্ছে। ওমর চলতে শুরু করলে সেও চলছে। ওমর থামলো। ওমরকে দেখে নামিরা থামলো। পিছনে ফিরল ওমর। একটা ধনুক বাড়িয়ে দিল নামিরার দিকে। নামিরা ধরল। ওমর একদিকে আঙ্গুল নির্দেশ করে বলল। ওখানে হরিণের পাল রয়েছে, আমি ওগুলোর দিকে পাথর নিক্ষেপ করব। ওগুলো ছুঁটতে শুরু করবে, আর তোমাকে ওগুলোকে তীরবিদ্ধ করতে হবে। মনে রেখো, যদি কোনো হরিণ পালিয়ে যায়, তবে সেই পালিয়ে যাওয়া হরিণ সংখ্যা পরিমাণ তীর তোমার পিঠে বিদ্ধ করা হবে। নামিরার হাত থেকে ধনুক ভূপতিত হয়। এগুলো কি বলছে রাজকুমার? নামিরা বলল। এত কঠিন পরীক্ষা কেন দিচ্ছেন আমাকে? আমি তো একটা হরিণী, তীরবিদ্ধ না। এই দিন বিপদে পড়েই আমি হাতে তীর তুলে নিয়েছিলাম। কিভাবে যে ওই শিয়ালটিকে মেরে ফেলেছিলাম নিজেও বুঝতে পারিনি। বিপদে পড়ে নিজের অজান্তেই হয়ে গিয়েছিল ওটা, কিন্তু এখন আমি কিভাবে করব? পারবো না, ক্ষমা করুন আমাকে। ওমর হাসলো। খুশি হয়ে হেসেছে তেমন নয়, তার হাসিতে তাচ্ছিল্য মিশে আছে। বলল। আমার চেহারাটা কি বোকা বোকা? নামিরা নাবোধক মাথা নাড়ল। ওমর বলল। তাহলে এই বোকা বুঝগুলো কেন দিচ্ছ? আমি কোনো বোকা বুঝ দিচ্ছি না। তাই
ওমর তুষার সরিয়ে একটা পাথর তুলে নিল হাতে। পাথরটা ছুঁড়ে মারল হরিণের দলটার দিকে। নড়ে চড়ে উঠল দলটা, এদিক সেদিক দৃষ্টি নিক্ষেপ করতে থাকলো। বিপদ ঘটতে চলেছে বুঝতে পেরে হঠাৎ দৌড়াতে শুরু করলো হরিণগুলো। ধনিক তাক করলো ওমর, হরিণগুলোকে লক্ষ্য করে তীর ছুটতে শুরু করলো। সেই সাথে বলে চলো, আমি জানি যে তুমি কে, আমি চিনি। আসলে তুমি সে তুমি নও, তাই আমার কাছে অবলা নারীটি সাজার চেষ্টা করো না। ওমরের কথা শুনে চোখ বড় করে তাকায় নামিরা। কি বলছে রাজকুমার? ওমর বলে চলছে, আমি বিশ্বাস করি না তুমি আজারা থেকে আসা একজন সাধারণ প্রজা। তুমি সাধারণ কেউ নও। মন্ত্রী সুলাইমানের সাথে তোমার কি সম্পর্ক সেটা এখনো ভালোভাবে বুঝে উঠতে পারিনি। যে সম্পর্ক তোমরা উপস্থাপন করেছো, আসলেই কি সেই সম্পর্ক তোমাদের মাঝে? তোমার এ রাজ্যে আসা, হঠাৎ রাজপ্রাসাদে প্রবেশ, কোনোটাকে আমি স্বাভাবিকভাবে নিইনি। মন্ত্রী সুলাইমান আমার বিশ্বস্ত মানুষ, কাজেই তোমার উপরও বিশ্বাস করা যেতে পারে। কিন্তু তুমি একজন গুপ্তচর হলে সেটাও খুব বেশি বিস্ময়কর হবে না। সাধারণ চিন্তন থেকেই বলা যায় তুমি একজন গুপ্তচর হওয়ার সব রকম সম্ভাবনা রাখো নিজের ভেতর। ওমর ধনুক নামিয়ে ফেলো। দলটা থেকে একটা হরিণী পালাতে সক্ষম হয়েছে, বাকিগুলো পড়ে আছে তীরবিদ্ধ হয়ে। নামিরা স্তব্ধ হয়ে গেছে ওমরের কথা শুনে। রাজকুমার কি তাকে সন্দেহ করছে? সে কখনো কারোর সন্দেহের কাতারে পড়তে চায়নি, এটা তার জন্য বিপজ্জনক। কি হবে এবার? নামিরা কাপা স্বরে বলল, আপনি কি বলছেন এগুলো? আমার উচিত তোমার ব্যাপারে সাবধান হওয়া, তুমি কে সেটা খুঁজে বের করা। কিন্তু অদ্ভুতভাবে আমি তোমার পরিচয় জানার প্রয়োজন বোধ করছি না। তোমার দ্বারা আমাদের ক্ষতি হতে পারে সেই ভয়ও করছি না। তবে একটা প্রশ্ন প্রায় মস্তিষ্কে উদিত হয়, আসলেই কি তুমি আমাদের জন্য ক্ষতিকর? ওমরের কথা শুনে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো নামিরার। সামনে নিজের ঘোর বিপদ অপেক্ষমান বোধ করছে সে। নামিরা ওমরের দিকে তাকালো। ওমর ভাবলেশীন তাকিয়ে আছে। নামিরা সাহস সঞ্চয় করলো। প্রত্যুত্তর দেওয়া জরুরি, কিন্তু সে ভীত হয়ে পড়েছে। একবার তার আসল পরিচয় প্রকাশ হলে মৃত্যু নিশ্চিত। নামিরা স্বাভাবিক গলায় বলার চেষ্টা করলো, আমি কারোর জন্য ক্ষতিকর নই রাজকুমার। গুপ্তচর পরিচয় বহন করার চেয়ে আমি নিজের মৃত্যুকে শ্রেয় মনে করব। আমাকে বিশ্বাস করুন। বিশ্বাস করি না, তবে তুমি ক্ষতিকর এমনটাও মনে করি না। তবে যদি আসলেই তুমি তেমন কেউ হও, তোমার শিরচ্ছেদ করতে একবারও ভাববো না। নামিরা প্রতি উত্তরে কিছু বলল না, কেবল তাকিয়ে রইল ওমরের দিকে। ওমর বলল, যদিও আমি জানি তোমার আলাদা একটা পরিচয় রয়েছে যেটা জানা নেই আমার, তবুও আমি তোমার পরিচয় জানতে ইচ্ছুক নই। আমি আসলে চাই না তোমার অন্য একটা পরিচয়, কারণ সেই পরিচয়ে তুমি ঠিক কেমন হবে আমি জানি না। এমন কেউও হতে পারো যে পরিচয়ে আমি তোমাকে কখনো আশা করি না। তাই এখন যে তুমিটাকে জানি, কেবল সেই তুমিটাকেই জানতে চাই। তুমিও খেয়াল রেখো তোমার অন্য কোনো পরিচয় যেন আমার সামনে না আসে। নামিরা বিহ্বল হয়ে তাকিয়ে আছে। ওমরের কথা খুব কঠিন ও দুর্বোধ্য লাগছে তার কাছে। কি মানে এই কথাগুলো? ভয়ঙ্কর সেই দ্বিতীয় রাজকুমার তো কেবলই সন্দেহের বশে শিরচ্ছেদ করার কথা, কিন্তু এই রাজকুমার তো সন্দেহ করা সত্ত্বেও আসল পরিচয় জানতে মরিয়া নয়। এ যেন এক অন্য রাজকুমারকে দেখছে। নামিরা বলল, আপনি যেমন দেখছেন আমি ঠিক তেমনই, একটু অন্যরকম নই। ওমর নামিরা থেকে দৃষ্টি সরিয়ে নিল। তীরবিদ্ধ হরিণগুলোর দিকে তাকিয়ে বলল, আমি নিজের তরবারিকে সংযত করেছি তোমার ব্যাপারে, চাই না সেটা আবারও কখনো অসংযত হোক। সাবধানে থেকো। রাজপ্রাসাদের পথে এগিয়ে চলছে গ্যারেজ। ভিতরে নিস্তব্ধতা। শিকার করা হরিণগুলো নাও হয়েছে সাথে। আজ হরিণের মাংস বিতরণ হবে প্রধান বাজারে বিনামূল্যে। নামিরা অনেকক্ষণ যাবৎ একটা কথা বলবে ভাবছে, কিন্তু কুণ্ঠাবোধ হচ্ছে। বুঝতে পারছে না কথাটা বলা কতটুকু যৌক্তিক হবে। অনেক সময় ধরে উসখুস করে অতঃপর বলল, যেহেতু আমরা রাজপ্রাসাদের বাইরে আছি তাই বলছিলাম আমরা কি একবার মন্ত্রী সুলাইমানের নিবাস থেকে ঘুরে আসতে পারি না? না, কোথায় যাওয়া উচিত না সেটা আমি নির্ধারণ করব। কিন্তু আমরা তো একবার যেতেই পারি, কোনো সমস্যা হওয়ার তো কথা নয়। আর কোনো শব্দ উচ্চারণ করো আমি চাই না। নামিরা ওমরের বিরুদ্ধে গেল না, চুপচাপ রইল। গাড়ির যত রাজপ্রাসাদের নিকট এগোচ্ছে তত অস্থিরতা বাড়ছে তার। প্রাসাদে ফিরে কিসের সম্মুখীন হতে হবে ভাবতে পারছে না। যদিও রাজকুমার অভয় দিয়েছিল, তবুও শাস্তির আশঙ্কায় ভয় হচ্ছে। সে তো নিজের ইচ্ছায় বের হয়নি প্রাসাদের বাইরে। এটা সম্পূর্ণ রাজকুমারের খামখেয়ালিপনা ছিল। তবুও সে পরিচারিকা বলে তাকে দোষী সাব্যস্ত করা হয়। প্রাসাদের ভিতর প্রবেশ করা মাত্রই প্রহরীরা নামিরাকে আটক করলো। ভয়গ্রস্ত চোখে ওমরের দিকে তাকালো নামিরা। সাহায্যের আশায় ওমর প্রহরীদের আদেশ করলো, ওকে ছাড়ো,
ক্ষমা করবে রাজকুমার, রাজার আদেশ রয়েছে তাকে বন্দি করার। সে আদেশ অমান্য করার কোনো উপায় নেই। আর আমার আদেশ অমান্য করলে কি হবে সেটাও নিশ্চয়ই জানো। ভয় পেয়ে গেল প্রহরীরা। তারা সর্বদাই ওমরকে ভয় করে চলে, কিন্তু রাজার আদেশ মানতে তার সর্বপ্রথম বাধ্য। এক প্রহরী বলল, ক্ষমা করবেন, আমি রাজার আদেশের কাছে বন্দি। প্রহরীরা নামিরাকে নিয়ে যেতে উদ্যত হলেই ওমর বাধা দিল। আঁকড়ে ধরল নামিরার একটা হাত। নামিরার মনে হচ্ছিল এই বুঝি সে আবারও এই জঘন্য বন্দিশালায় দিন কাটাতে যাচ্ছে, কিন্তু ওমরের এমন বাধা প্রদানে আবারও আশা ফেল তার মাঝে। সে আশায় উজ্জ্বলিত চোখ নিয়ে ফিরে তাকালো ওমরের দিকে। ওমরের দৃষ্টি প্রহরীদের উপর। কঠিন গলায় বলল, আমার কথা অমান্য করার দুঃসাহস দেখিও না। তোমরা ভালোই জানো তরবারি চালায় আমি কতটা দক্ষ। ওমরের অস্পষ্ট হুমকিতে আরো ভীত হয়ে পড়ল প্রহরীরা। ওমর বলল, এখানে অপেক্ষা করো, আমি রাজার সাথে কথা বলে আসছি। আমি না আসা পর্যন্ত ওকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না। ওমর রাজসভার দিকে যাত্রা আরম্ভ করলো। হামজালার সাথে দেখা হলো যাত্রাপথে। হামজালা তাকে দেখেই বলল, কি করছো তুমি এসব? ওমর গুরুত্ব দিল না হামজালার কথায়। যেতে যেতে বলে গেল, ফিরে এসে তোমার কথা শুনবো। রাজসভায় রাজা ব্যতীত উপস্থিত আছে বিভিন্ন মন্ত্রীগণ ও রাজসভাসদ। ওমরের হুট করে আগমন সবার কাছে একটু বিস্ময়কর ঠেকল। রাজকুমার হলো ওমর যেন রাজসভা এড়িয়ে চলে সবসময়। ওমর সরাসরি রাজা ইজলালের সাথে কথা বলল। মহারাজের সাথে একান্তে কিছু কথা বলতে চাই। মহারাজের সময় হবে? রাজা ইজলাল ছেলেদের পছন্দ করে না, তার উপর আবার ওমরের এমন কাজের জন্য তার মেজাজ চটে আছে। তবুও তিনি শান্তভাবে বলার চেষ্টা করলেন, সময় আছে, আমি তোমায় ডেকে পাঠাতাম, নিজ থেকে চলে এসে দায়িত্ববানের পরিচয় দিয়েছ। আপনার সন্তান আমি, একটু দায়িত্ববান না হলে অন্যায় হয়ে যায়। রাজা ইজলাল ও ওমর রাজসভা থেকে বেরিয়ে নিরিবিলি একটা জায়গায় এসে দাঁড়ালো। এখানে পরিচারিকা কিংবা অন্য কারোর চলাচল লক্ষণীয় নয়। ওমর প্রথমে কথা বলল, যেহেতু বাগান পরিচারিকাকে বন্দি করার হুকুম দিয়েছেন এবং আমাকেও ডেকে পাঠাতে চেয়েছেন, তার মানে আমি বাগান পরিচারিকাকে বাইরে নিয়ে গিয়েছিলাম, এ ব্যাপারে আপনি অবগত? অবশ্যই, এমন জঘন্য কাণ্ড করবে আর আমার কানে তা পৌঁছাবে না, তা কিভাবে আশা করো তুমি? কোন বিবেকে তুমি এই কাজটা করেছো? আমি নিয়ে গিয়েছিলাম ওকে, ও যেতে চাইনি। তাহলে কেন প্রাসাদে প্রবেশ করা মাত্রই ওকে বন্দি করেছেন? ও নির্দোষ। প্রাসাদের বাইরে বের হওয়াই ওর অপরাধ। আমি এটাকে অপরাধ বলে মানি না, আর তাই ওকে এই অপরাধের জন্য শাস্তিও পেতে দেব না। আমার বিরুদ্ধে যাওয়ার দুঃসাহস করবে? আমি কখনো আপনার পক্ষে ছিলাম না, তাই বিরুদ্ধে যাওয়ার কোনো প্রশ্নই ওঠার কথা না। আমি আশা রাখবো আপনি ওকে শাস্তি দিতে মরিয়া হবেন না। ওকে রাজপ্রাসাদের বাইরে নিয়ে গিয়েছিলে কেন? শিকারে গিয়েছিলাম, একজন পরিচারিকার প্রয়োজন ছিল, তাই ওকে সাথে নিয়েছিলাম। এছাড়া আমরা প্রাসাদের বাইরেও পরিচিত ছিলাম। ও মন্ত্রী সুলাইমানের আত্মীয়, ভেবেছিলাম মন্ত্রী সুলাইমানের আত্মীয় বিধায় বাকিদের থেকেও বিশেষ কিছু সুবিধা ভোগ করবে। আমার জানা ছিল না ওরও বাইরে বের হওয়া নিষিদ্ধ। মিথ্যা বলল ওমর। সে জানতো নামিরার বাইরে বের হওয়া নিষিদ্ধ। রাজা ইজলালের জানা ছিল না যে পরিচারিকাকে ওমর বাইরে নিয়ে গিয়েছিল সেই মন্ত্রী সুলাইমানের আত্মীয় মেয়েটি। এটা জেনে পরিচারিকার প্রতি কিছুটা নরম হলেন তিনি। মেয়েটার শাস্তি মওকুফ করলে মন্ত্রী সুলাইমান খুশি হবে। এছাড়া ওমরের সাথেও তিনি বিতর্কে যেতে চান না, কারণ বিতর্কে তার হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজা তিনি হলো ওমর ও হামজালার ক্ষমতাও নিছকই কম নয়। ইদানিং তিনি রাজকুমারদের সাথে দ্বন্দ্ব এড়িয়ে চলার পরিকল্পনা করছেন, কারণ এটাই ভালো। রাজা ইজলাল বললেন, শেষবারের মতো তোমাকে আর ওই পরিচালককে ক্ষমা করলাম, তবে ভবিষ্যতে এই কাজের পুনরাবৃত্তি করবে না। ক্ষমা করব না তখন। পরিচারিকারা নিচু জাতের হয়, রাজকুমারদের এই সব নিচু জাতের মানুষদের এড়িয়ে চলাই উচিত সব সময়। ওমর কোনো প্রতি উত্তর দিল না। রাজার উপদেশ পছন্দসই হয়নি তার। রাজা ইজলাল স্থান ত্যাগ করতে চেয়েও থামলেন। হঠাৎ বলেন, তখন আমার ভবিষ্যৎ আধার ঢাকা ছিল, কিন্তু তোমরা দুই ভাই জন্মগ্রহণ করে আমাকে আলো দেখিয়েছিলে। এটা আমি অস্বীকার করতে পারি না। জানি আমায় বিশ্বাস করো না, কিন্তু রাজা ইজলাল কি বলতে চলেছেন বুঝতে পারল ওমর। রাজা ইজলাল বলবেন তিনি ছেলেদের ক্ষতি করার জন্য কোনো দুর্বৃত্ত পাঠাননি কখনো, কিন্তু এই কথা মিথ্যা। তাই ওমর রাজা ইজলালকে কথা শেষ করতে না দিয়েই বলেন, চিন্তা করবেন না, আপনি আমাদের মৃত্যু চাইলেও আমরা ভালোভাবে বেঁচে থাকবো ইনশাল্লাহ। রাজা ইজলাল হতাশ হলেন। ছেলেদের চোখে তিনি কতটা নিকৃষ্ট হয়ে গেছেন বুঝতে পারছেন। এই কথা সত্যি, তিনি একসময় ছেলেদের ক্ষতি করার চেষ্টা করেছেন, কিন্তু বর্তমানে তিনি এমন কিছুই করছেন না। আর এটার সুযোগ নিয়ে অন্য কেউ রাজকুমারদের ক্ষতি করার চেষ্টা করছে।
রাজকুমারদের ক্ষতি হওয়াটা নিয়ে তার মাথা ব্যথা নেই, কিন্তু কে হতে পারে সেই দুষ্কৃতী? এই প্রশ্নটা মাঝে মধ্যে খুব মাথা চাড়াতে ওঠে। রাজা ইজলাল চলে গেলেন। ওমরের অমন কথার পর দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। ওমরও দীর্ঘশ্বাস ফেলে প্রস্থান করলো ওখান থেকে। ফিরে এলো নামিরা ও প্রহরীদের কাছে। প্রহরীদের সাহস হয়নি ওমরের কথা অমান্য করার। ওমর বলল, রাজা অনুমতি দিয়েছেন, পরিচারিকা নামিরা মুক্ত থাকবে, তোমরা চলে যাও। প্রহরীরা চলে গেল। ওমর মিথ্যা বলেছে এমন আশঙ্কা হলো না তাদের। নামিরা কৃতজ্ঞ চিত্তে তাকিয়ে আছে। যদিও রাজকুমারী দায়িত্ব ছিল তাকে রক্ষা করা, তবুও কৃতজ্ঞ বোধ হচ্ছে। বলো, আপনাকে যতটা মন্দ মনে হয় আসলে ততটা নয়। ওমর কিছুটা হকচকিয়ে গেল। কেউ কখনো তাকে মন্দ বলার দুঃসাহস করেনি, অথচ এই মেয়ে কত সহজে মন্দ বলল তাকে। কঠিন রাগ হওয়া উচিত তার, কিন্তু রাগ লাগছে না, তবুও কঠিনভাবে বলার চেষ্টা করলো। মন্দ শব্দশাস্ত্রের উন্নতি ঘটাও, নয়তো বিপদে পড়বে। নামিরাও বুঝতে পারলো রাজকুমারকে এমনভাবে বলাটা মোটেও উচিত হয়নি। যদিও অমন বাক্যই রাজকুমারের জন্য সঠিক ছিল, তবুও বলে ঠিক করেনি। সে শুধু শব্দ নয়, বাক্যেতেও কিঞ্চিত পরিবর্তন এনে পড়ল। আপনাকে যতটা ভালো মনে হয় আসলে ততটা ভালো আপনি নন, তার চেয়ে বেশি ভালো। তোমাকেও যতটা বেকুব মনে হয় আসলে ততটা বেকুব তুমি নও, তার চেয়ে বেশি বেকুব। নামিরার চেহারার উজ্জ্বলতা পাঞ্চে হয়ে গেল। রাজকুমার অপমান করলো তাকে, তবু সে মুখ জোরপূর্বক হাসি এনে বলল, যদিও আপনি আমাকে অপমান করেছেন তবু আমি কিছুই মনে করলাম না। তুমি কিছু মনে করলেই বাকি এসে যায়। নামিরা এই প্রসঙ্গে আর কোনো কথা বাড়াতে চায় না, তাই বলল, কি এমন বললেন মহারাজকে যে মহারাজ আমাকে এত তাড়াতাড়ি ক্ষমা করলেন? তুমি কি ভুলে গেছো তুমি একজন পরিচারিকা? এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা কি তোমার কাজ? এখনই কাজে যাও। হ্যাঁ, যাচ্ছি। নামিরা চলে যাওয়ার পর হামজালার কক্ষে এলো ওমর। হামজালা ওমরের অপেক্ষা করছিল। ওমরকে দেখে উঠে দাঁড়ালো সে। বলল, নামিরা কোথায়? বন্দিশালায় নেওয়া হয়েছে ওকে? না, কাজ করতে গেছে। মানে শাস্তি মওকুফ? তা হঠাৎ ওকে নিয়ে বাইরে গেলে কেন? তুমি তো কখনো এমন করনি এর আগে। আগে এমন করিনি, কারণ এর আগে ও এখানে ছিল না। সত্যি বলতে ওকে এখানে দেখতে সমস্যা হচ্ছে। ও রাজপ্রাসাদের পরিচারিকা পরিচয়ে মানানসই নয়। ওকে নিয়ে ভাবছো? এর আগে কখনো কোনো পরিচারিকাকে নিয়ে ভেবেছো বলে মনে হয় না। মেয়েটা দেখছি সাংঘাতিক, নিজেকে নিয়ে ওমরকে ভাবতে বাধ্য করেছে। বাজে কথা বলো না। সামিউনে যাব, তুমি যাবে? হ্যাঁ, যেতে চাচ্ছি। বাইরেই ছিলাম আসলে। তোমাকে আর নামিরাকে ক্যারিজে করে যেতে দেখে তৎক্ষণাৎ প্রাসাদে ফিরে এসেছিলাম। মনে হচ্ছিল বড় কোনো গন্ডগোল হবে, কিন্তু হয়নি। হামজালা ও ওমর বেরিয়ে পড়ল সামিউনের উদ্দেশ্যে। যাওয়ার পথে পদ্ম সরোবরের দিকে দৃষ্টি পড়ল দুজনেরই। সরোবরে বরফ জমেছে, আর সেই বরফ জমা পানির নিচে রয়েছে মেয়েটির লাশ, কিন্তু ওটা ভেসে ওঠেনি বলে কেউ জানেও না লাশটার ব্যাপারে। শাহিরের উত্তর অঞ্চল, অন্ধকার রাত, হিংস্র প্রাণীর কামড় খাওয়া 20 বছর বয়সী সেই যুবকের বাড়িতে প্রতিবেশীদের ভিড়। প্রচণ্ড জোরে আক্রান্ত ছিল ছেলেটা, আর এখন খিঁচুনি হচ্ছে। সবাই আশঙ্কা করছে ছেলেটা মারা যাবে। এমন ভেবে হাত পা মোছাচ্ছে, মনে হচ্ছে হাড়গুলো ভেঙে যাবে। যন্ত্রণায় আর্তনাদ করছে, সেই আর্তনাদের শব্দ ভয়ঙ্কর। স্থানীয় চিকিৎসকরা এসে দেখেছে, কিন্তু সুরাহা করতে পারছে না। খবর দেওয়া হয়েছে দূরের নামি চিকিৎসালয়ে, কিন্তু সেখান থেকে চিকিৎসক আসতে আসতে ততক্ষণে ছেলেটা মৃত্যুবরণ করবে। দুপুরেও একবার এমন হয়েছিল, তখন খবর পাঠানো হয়েছিল, কিন্তু এখনো অবধি কোনো চিকিৎসক এসে পৌঁছায়নি। ছেলেটার পরিবারের সদস্যরা কাঁদছে। ছেলেটার এমন অকাল মৃত্যু মানতে পারবে না তারা। ছেলেটার ঘরের বাইরে প্রতিবেশীদের বাক্যলাপের ধ্বনি মিলেমিশে একাকার। এরই মধ্যে একজন চিকিৎসক চিৎকার করে উঠল, চিকিৎসক এসে গেছে। সবাই চিকিৎসককে অভিবাদন জানাতে শুরু করলো। ইনিফির ভিড় ঠেলে ছেলেটার কক্ষে প্রবেশ করলো। চিকিৎসালয় থেকে কোনো চিকিৎসক উত্তর অঞ্চলে আসতে রাজি হচ্ছিল না, তাই শেষমেশ বাধ্য হয়ে ইনিফি আসতে সিদ্ধান্ত নেয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে। অনেক ঘন্টা যাত্রা করেছে সে। অসুস্থ ছেলেটাকে দেখে সে ভয় পেয়ে গেল। এমন করছে কেন ছেলেটা? মারাত্মক রোগ মনে হচ্ছে, কিন্তু যতটুকু শুনেছে কোনো হিংস্র প্রাণীর কামড় খেয়েই অসুস্থ হয়েছে। বাকি সবার মতো তারও হঠাৎ মনে হলো এই ছেলেকে বাঁচানো অসম্ভব। ইনিভির কক্ষের ভিতরে থাকা লোকেদের উদ্দেশ্যে বলল, আপনাদের সবাইকে বাইরে যেতে হবে। এটা শুনে সবাই একটু চমকালো। তবে চিকিৎসকের কথা অমান্য করলে পাছে কোনো ক্ষতি হয়, তাই সবাই বের হয়ে গেল। দরজা আটকে দিল ইনিফি। দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো ছেলেটার যন্ত্রণায় ছটফটানো। তারপর এগিয়ে গিয়ে বসলো ছেলেটার শিওরে। ছেলেটার কপালে হাত রাখলো। অস্বাভাবিকভাবে থেমে গেল ছেলেটার খিঁচুনি। কেমন পাথরের মতো স্তব্ধ হয়ে গেল শরীর। ইনিফির ছেলেটার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, নতুন তুমিকে স্বাগতম।
প্রশস্ত হাসিতে ভরে উঠল ইনিফিরের ওষ্ঠধর। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।